আচ্ছা দেখেন। আচ্ছা, লাস্ট একটা প্রবলেম ছিল যেটা আমি একটু শর্টে বলি। সেটার বিষয় হচ্ছে যে কোশ্চেনে আমাদের চাইছিল হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ নির্ণয় করো সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে। এন্ড বইতে এই এক্সাইটেশন ভোল্টেজ বলতে ইবি বের করে রাখছিল। বাট লজিক্যালি আসলে এক্সাইটেশন ভোল্টেজ আর ইবি আসলে এক জিনিস না। তো বইতে এখানে আসলে খুব একটা এক্সপ্লেনেশনও দেই নাই, কোনো এরকম ইয়েও পাই নাই আমি। তো আপাতত প্রশ্নটা স্কিপ করে যাইতে পারেন, কারণ এক্সাইটেশন ভোল্টেজ আর ইবি অ্যাকচুয়ালি সেম জিনিস না। তবে হ্যাঁ, ইবির মানটা কিন্তু এক্সাইটেশনের উপর ডিপেন্ড করে। এক্সাইটেশন চেঞ্জ করলে ইবির মানটা চেঞ্জ হয়। বাট মান চেঞ্জ হওয়া আর সমান হওয়া দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। তো যাই হোক, এটা আপাতত স্কিপ করেন। আশা করি পরীক্ষায় এই টাইপের টার্ম নিয়ে আসার কথা না, যেহেতু স্যাররা যদি কোশ্চেন করে দেখে শুনেই করবে, আই হোপ। তো আপাতত এখানে এতটুকুই বলার যে এই কোশ্চেনটা যত নাম্বার ছিল, আমার নাম্বারটা অ্যাকচুয়ালি খেয়াল নাই। মেবি লাস্ট কোশ্চেন ছিল, লাস্ট ভিডিওতে লাস্টের দিকে, অথবা যা কোনো একটা ইয়েতে দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোনো একটা জায়গায় আছে। যেহেতু বইতেই আছে, স্কিপ করেন, অথবা এক্সাইটেশন ভোল্টেজটাকে চেঞ্জ করে ইনডিউসড ভোল্টেজ লিখে নিয়ে সমাধানটা করেন। ইনডিউসড ভোল্টেজের জন্য বাকি সমাধানটা ঠিকঠাক আছে, বাকি কোশ্চেনটা সলভ করে রাখতে পারেন। অথবা এক্সাইটেশনের জন্য প্রশ্নটা স্কিপ করতে পারেন। যে কোনো একটা করলেই হবে। হয় স্কিপ করে দেন, করার দরকার নাই। অথবা সেম প্রশ্নটাই সলভ করবেন, কিন্তু এক্সাইটেশন ভোল্টেজের জায়গায় ইনডিউসড ভোল্টেজ লিখে নিয়ে সলভ করেন। আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা যখন পোল দেওয়া থাকতেছিল না, তখন আমরা পার ফেজে দুইটা, আর পার সরি থ্রি ফেজের জন্য টোটাল ছয়টা ধরে নিচ্ছিলাম। যদি এতে ধরতে কোনো অসুবিধা নাই, যে আমরা যদি ধরি যে পার ফেজে দুইটা, টোটালি ছয়টা আছে, আমরা চাইলেই ধরে নিতে পারি। যেহেতু ধরার কেস আসতেছে, আমরা যে কোনোটা ধরতে পারি। বাট অ্যাকচুয়ালি এখানে চারটা দুইটা যে কোনোটাই হইতে পারে, কোনো সমস্যা নেই, জোড় সংখ্যক যে কোনোটাই হবে। দেখেন, যদি এটা আমাদের আর্মেচার হয়, ধরেন এটা আমাদের ইয়ে আছে, তো এইখানেই ধরেন আমাদের এইখানে একটা ফেজ সেট করা আছে, এ এ ড্যাশ। এখানে ধরেন আমাদের বি বি রাখা আছে, এখানে সি সি রাখা আছে। আচ্ছা, এ এ ড্যাশ কেন বলতেছি? একটা ফেজ, বাট দুইটা কেন? কারণ হচ্ছে একটা দিয়ে তার ঢুকবে আর একটা দিয়ে তার বের হবে। আমি যদি পেঁচাবো তাহলে তো আমাদের একটা দিয়ে তার ঢুকতে হবে আর একটা দিয়ে বের হতে হবে, তবে না একটা ফেজ আমরা বানাবো। তাহলে দেখেন, এখানে কিন্তু থ্রি ফেজ আমাদের এইভাবে সেট করা যাচ্ছে। তো আমি চাইলেই কিন্তু এখানে কি করতে পারি? এই যে এরকম কিন্তু একটা পোল আমি সেট করে দিতে পারি। এখানে কিন্তু দুই পোল আছে, একটা এন একটা এস। আবার চাইলে কিন্তু চারটা পোল হয়ে যে এরকম বানায় ফেলা যায়। কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু তিনটা ফেজই আছে। তো এটা জরুরি না যে ছয়টাই হইতে হবে বা তিনের গুণিতকই হইতে হবে। আমরা চাইলে কিন্তু যে কোনো জোড় সংখ্যক দিয়ে পোল বানাইতে পারি। এটা একটু খেয়াল রাখলেই চলতেছে, আপাতত আর তেমন কোনো ইয়ে নাই। সো এই ম্যাথটা আমরা চাইলে চার পোল দিয়েও করতে পারতাম, ছয় পোল দিয়ে করলেও যে ভুল হবে তা না। তার কারণ পোল না দেওয়া থাকলে এটা টোটালি আপনার ইচ্ছা যে আপনি কয়টা ধরে নিচ্ছেন। আমাকে মিনিমাম একটা ইয়ে ধরতে হবে। বইগুলাতে বেশিরভাগই দেখা গেছে যে ওই ম্যাথের আশপাশের ম্যাথগুলাতে বেশিরভাগই চার ফেজের জন্য ম্যাথ করছে, এই জন্য এখানে চারটা ধরে নিয়ে বইতে করছে। তো আপনারা চাইলেও চারটা দিয়ে করতে পারেন অথবা ছয়টা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপাতত এই হচ্ছে আমাদের লাস্ট যে কয়টা পয়েন্ট আমাদের একটু মিসিং ছিল, সেটা বলে দিলাম। যারা আগের ভিডিওটা দেখতেছেন, আজকের সাথে মিলাই নিয়ে ওইটা ঠিক করে নিয়ে। ওকে, আজকে আমরা মোটামুটি, আচ্ছা, লাস্ট যে ক্লাসটা গেছে সেটা আমি রেকর্ডিং দিছিলাম, এটা হচ্ছে ডিসি জেনারেটরের বেসিক ছিল। তার মানে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এটা হচ্ছে লাস্টের আগের ক্লাস, যেটা সিনক্রোনাস মোটরের লাস্ট ক্লাস ছিল। সেটা ওই ভিডিওর সাথে এটা মিলাই নেবেন।
আর আমরা ডিসি জেনারেটর থিওরির আমি ইয়েগুলো ভিডিওতে দেখাই দিছি কি কি সার্কিট হইতে পারে। আমরা অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে কেমন সার্কিট থাকলে কিভাবে কি ক্যালকুলেশন করা যায়। তো দেখেন আমরা শুরু করি সলভ। এখানে বলতেছে এ শান্ট জেনারেটর ডেলিভার্স এত। তাহলে জেনারেটর যেটা ডেলিভার করে সেটাকে আমরা লোড কারেন্ট অথবা আইএল যে কোনো একটা দিলে চলতেছে, একই কথা, লোড কারেন্ট হিসাবে ডিফাইন করতে পারি। আর যখনই যে এই ভোল্টেজটা দেওয়া থাকবে, অর্থাৎ সামথিং কারেন্ট অ্যাট এত ভোল্টেজ, এই ভোল্টেজটা মূলত টার্মিনাল ভোল্টেজ বোঝাবে অলওয়েজ। নর্মালি যখনই ডেলিভার এত অ্যাম্পিয়ার অ্যাট এত ভোল্টেজ এই টার্ম থাকবে, অথবা এত ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ, এই টাইপের কয়েকটা কমন টার্ম থাকবে, আমরা আস্তে আস্তে ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবো। সেইগুলো অ্যাকচুয়ালি আমাদের জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ বোঝাবে, ইনডিউস ভোল্টেজ না। যতক্ষণ না ডিরেক্ট বলবে ইনডিউস ভোল্টেজ, ততক্ষণ আমরা ওইটাকে ইনডিউস ভোল্টেজ হিসাবে ইউজ করব না, টার্মিনাল ভোল্টেজ হিসাবে ইউজ করব। অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ড অ্যান্ড আর্মেচার আর 50 এত রেসপেক্টিভলি, ক্যালকুলেট দ্য, এই যে জেনারেট ইএমএফ আমাকে বের করতে হবে। সিম্পল হিসাব, শান্ট জেনারেটর। দেখেন এখানে শান্ট জেনারেটর কম্পাউন্ড অথবা ইয়ে কিন্তু বলে নাই, মানে কম্পাউন্ড শান্ট কিন্তু আসতেছে না, মানে সিম্পল একটা শান্ট জেনারেটর আকারে চলতেছে, এখানে আমাদের সিরিজ ফিল্ডের কোনো কিছু নাই। তাহলে আমি জেনারেটর কমন নিয়ে নিই, যে আর্মেচারটা আমরা আঁকাই, এটা হচ্ছে সেইটা যেখানে ভোল্টেজ ইনডিউসড হবে, কিন্তু এর নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে আর এ হিসাবে ডিফাইন করতেছি। এটা হচ্ছে আমাদের ফিল্ড। এই যে ফিল্ড আমি এখানে বানাচ্ছি, এই ফিল্ডের আবার নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 50 ওহম। আর আর্মেচারের রেজিস্ট্যান্স কত, নিজস্ব রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 0.03 ওহম। আর এইখান থেকে মূলত আমাদের জেনারেটরটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে একটা লোডকে। এটা কত, এইটা হচ্ছে আমাদের 450 অ্যাম্পিয়ার। জেনারেটর এই দিক থেকে একটা কারেন্ট সাপ্লাই দেয়, যেটাকে আমরা, যেহেতু এটা আর্মেচার, আর্মেচার কারেন্ট, অ্যান্ড এই দিকে একটা কারেন্ট সাপ্লাই দেয় যেটাকে আমরা বলতেছি শান্ট কারেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের শান্ট জেনারেটরের শান্ট হচ্ছে এটা। আর এই দিকে একটা কারেন্ট যাচ্ছে কত ভোল্টেজে, এটা যাচ্ছে 230 ভোল্টেজে। এটা কিন্তু সিম্পল একটা ম্যানার। এখানে চাইলে আমি একটা লোডের মতো ইয়ে দিয়ে দিতে পারতাম, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। বইগুলো আসলে এক একটা এক এক ভাবে প্রকাশ করে। যেমন চ্যাপম্যানে কিন্তু অনেক সময় এখানে লোড দেখায় না, থেরেজাতে দেখায়, আপনি চাইলে দেখাইতেও পারেন। আবার যদি মনে করেন যে আপনি দেখাবেন না, তাও কোনো সমস্যা নাই, যে কোনো একটা করলেই হবে। ওকে, তাহলে এখন আমাদের জেনারেটেড ভোল্টেজ বের করতে হবে, মানে এখানকার ভোল্টেজ বের করতে হবে। তাহলে এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজের সাথে এই ড্রপটা যোগ করে দিলে তো এই ভোল্টেজ পাবো, কারণ এখানে যে ভোল্টেজটা জেনারেট হবে ওইখান থেকে এই পরিমাণ বিয়োগ করে দিলে এটা পাওয়া যায়। বা আমরা শিখছিলাম কি, ইজি সমান, ইজির ভোল্টেজটা এ কিছুটা পাবে, বাকিটা লোড পাবে। তার মানে ইজি সমান হচ্ছে ভিটি প্লাস আই এ আর এ। এখন বলতে পারেন এর কি হবে, এ তো দেখেন এই পুরো সিস্টেমের সাথে প্যারালাল, তার মানে 230 ভোল্ট লোডও পাবে, শান্টও পাবে। প্যারালাল জিনিসে আলাদা আর কেভিএল এ আনার দরকার পড়ে না, যেহেতু প্যারালাল, ওকে আর এর ভেতরে আনার কোনো প্রয়োজন নাই। তাহলে এই যে ভিটিটা অ্যাকচুয়ালি এর ভোল্টেজ। এখন দেখেন আমাদের আই এ বের করা লাগবে, যেটা আমরা এখন পর্যন্ত জানি না, তাহলে সেটাই আমরা আগে বের করে নেব। কিভাবে বের করব, যেহেতু দেখেন এই দুই মাথা মানে এই দুই মাথা মানে এই দুই মাথা, তাহলে এখানে ভোল্টেজ পাচ্ছে 230, ফলে শান্ট কারেন্ট কত, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে 230/50 করলে শান্ট কারেন্ট চলে আসতেছে, তাহলে 4.6 অ্যাম্পিয়ার। এবার খেয়াল করেন এই পয়েন্টের দিকে তাকান, এখানে I1টা আসতেছে আর শান্ট আর এটা বের হয়ে যাচ্ছে, তার মানে এই কারেন্টটা আসতেছে আর দুইটা বের হচ্ছে, তার মানে অবশ্যই এই কারেন্টের যোগফল এই দুইজনের সমান। তাহলে আমরা জেনারেটরের ক্ষেত্রে বলতে পারি আর্মেচার কারেন্ট সমান শান্ট কারেন্ট প্লাস লোড কারেন্ট। তাহলে আমরা দেখেন 450 আর এই দুইটা যোগ করে দিলেই কিন্তু আর্মেচার কারেন্ট পেয়ে যাবো। তাহলে কত হয়, 454.6। হুম,
এবার বসায় দেন। 230 প্লাস আর এ কত, 0.03। তাহলে যে যেটা পেলাম এর সাথে গুণ করে দেবো 0.03, এর সাথে যোগ করে দেবো 230। তাহলে আসতেছে 243.638 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, কিভাবে বুঝতে Okay. পারছি? মানে এইগুলো মোটামুটি একটু সহজ জিনিস। জেনারেটরের ক্ষেত্রে খুব জটিল জিনিস যে আসবে এরকমই না, এইসব টাইপেরই ছোটখাটো ছোটখাটো ম্যাথ চলে আসবে। একটু ঘুরাই পেঁচাই হয়তো দিতে পারে, মানটা হয়তো এটা বের করতে বললো, এটা বের করতে বললো, মানে এই কয়েকটা জিনিসে আমাদের ঘুরে ফিরে দেখা যাবে আসবে। এই শান্ট জেনারেটরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে জেনারেটরের ভেতরে। এবার আসি যে কম্পাউন্ড জেনারেটরের ক্ষেত্রে। কম্পাউন্ড জেনারেটর দুই রকম আমরা জানি, একটা হচ্ছে লং শান্ট, একটা হচ্ছে শর্ট শান্ট। তাহলে এখানে দেখেন কোশ্চেনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বলতেছে এই লং শান্ট। লং শান্ট মানে হচ্ছে শান্ট, আচ্ছা আমি চিত্র আঁকাই তাহলে জিনিসটা একবারে ক্লিয়ার হবে। এইটা তো হচ্ছে আমাদের শান্ট, আর এই যে আর্মেচার যে অংশটা থাকবে, এই অংশে সিরিজ ফিল এবং আর্মেচার এই দুইটা হচ্ছে শান্টের প্যারালালে থাকবে, এটা হচ্ছে লং শান্ট। আর শর্ট শান্ট হচ্ছে অনলি এই আর্মেচার পার্টটুকু শান্টের প্যারালালে থাকে, ওইটা হচ্ছে শর্ট শান্ট। এটা হচ্ছে আমাদের শান্ট ফিল্ড, এটা হচ্ছে সিরিজ ফিল্ড। এবার দেখি কার কার মান দেওয়া আছে। জেনারেটর ডেলিভারস এ লোড কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার, তার মানে এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার। টার্মিনাল ভোল্টেজ 500 ভোল্টেজ। এটা হচ্ছে ভিটি। অ্যান্ড হ্যাজ এ আর্মেচার সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অফ এত এত এত। আচ্ছা, এটা হচ্ছে আর্মেচারের, মানে এই আর্মেচারের রেজিস্ট্যান্স হচ্ছে 0.05 ওহম টোহম, আর আমি আর লিখলাম না বারবার, ওটা আপনারা ই করে নিয়েন। তারপরে সিরিজ ফিল্ড হচ্ছে এটা 0.03, আর শান্ট ফিল্ড হচ্ছে এটা। নর্মালি আমরা বুঝতেই পারতেছি এই দুইটা ম্যাথ করে যে শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স একটু বেশি হয় আর্মেচারের তুলনায়। আর্মেচার রেজিস্ট্যান্সটা আসলে ইন্টারনাল তো খুবই কম থাকে, খুব একটা বেশি হয় না, 0 পয়েন্ট দেখবেন যে এই পয়েন্টের ভিতরে কিছু একটা থাকবে, 0.6, 0.5, 0.05, 0.15, এই টাইপের কিছু একটা থাকবে। ওকে। আর কি, এখানে আরেকটা কথা দেখেন এক্সট্রা অ্যাড করছে, সেটা হচ্ছে অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্ট্রাক্টর। তার মানে এই যে এখানে যে ব্রাশ আমরা ইউজ করছি, এই ব্রাশটা কি করতেছে, দুইটা ব্রাশ 1 ভোল্ট 1 ভোল্ট করে 2 ভোল্ট ড্রপ করতেছে। তার মানে এখানে যে আর্মেচারে ভোল্টেজটা জেনারেট হবে ইজি, এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে একটু খেয়াল করি আমরা। এই ভোল্টেজটা এখানে একটা ড্রপ হবে, এইখানে একটা ড্রপ হবে, আর দুইটা ব্রাশে 2 ভোল্ট ড্রপ হবে। এরপরে আমরা আউটপুটে পাবো এই যে 500 ভোল্ট, মানে এত কিছু ড্রপ হয়ে 500 ভোল্ট পাবো। অথবা উল্টা করে যদি বলি, তাহলে আমাদের কিন্তু এটাই বের করতে হবে, ক্যালকুলেট দ্য জেনারেটেড ভোল্টেজ এন্ড আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট প্রথমে বের করা যাবে, সমস্যা নাই। তাহলে আমরা কি বলতেছি, 500 ভোল্টের সাথে এইটার ড্রপ, এইটার ড্রপ, আর ব্রাশের ড্রপ যোগ করলে আমরা জেনারেটেড ভোল্টেজ পাবো। সহজ হিসাব। তাহলে আমরা এই কারেন্টটার নাম আগেই শিখছিলাম, শান্ট কারেন্ট। আর এই কারেন্টটার নাম হচ্ছে আর্মেচার কারেন্ট। শান্ট কারেন্ট কত, এই যে দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই মাথার ভোল্টেজ 500, ফলে শান্টের দুই মাথার ভোল্টেজও 500। তাহলে শান্ট কারেন্ট কত, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মানে 2 অ্যাম্পিয়ার। তার মানে আর্মেচার কারেন্ট তো বোঝাই যাচ্ছে কত, এই যে 50 আর 2 মানে 52 অ্যাম্পিয়ার। তাহলে এবার ইজি সমান কত আসতেছে, ইজি কি শিখলাম, টার্মিনাল ভোল্টেজ প্লাস, খেয়াল করে দেখেন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স সিরিজে আছে কারণ একই লাইনে আছে,
ফলে আমরা ড্রপটা একসাথে লিখতে পারি আই এ ইন্টু R1 প্লাস R2 প্লাস দুইটা ব্রাশে 2 ভোল্ট ড্রপ, কারণ এই যে পার ব্রাশে 1 ভোল্ট করে, তাহলে তো ব্রাশ ইউজ হয় দুইটা, তাহলে দুইটা ব্রাশে 2 ভোল্ট ড্রপ হচ্ছে, এই যোগ করে দিলে আমাদের জেনারেটেড ভোল্টেজ বের হবে। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। 500 প্লাস আই হচ্ছে 52 ইন্টু 0.05 যোগ 0.03 যোগ 2, তাহলে আসতেছে হচ্ছে 506.16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারতেছি সব ঠিক আছে, কিন্তু লং শান্ট জিনিসটা দেখতে কেমন এটা কিন্তু আমার জানা লাগবে, আদারওয়াইজ আমি কিন্তু কেবেল টেবিল কিছু অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে লং শান্ট আর শর্ট শান্ট এই দুইটা খেয়াল রাখতে হবে। আমি এইভাবে মনে রাখি যে লং শান্ট মানে শান্টটা অনেক বড় জায়গা জায়গা জুড়ে থাকবে, অনেক বড় মানে এই পুরো সিরিজ এবং আর্মেচার টোটালটাকেই কভার করবে। আর শর্ট মানে ছোট জায়গাকে কভার করবে, ফলে শুধুমাত্র এই জায়গাটুকুকে কভার করবে হচ্ছে শান্ট, সেটা হবে শর্ট শান্ট। আর লং শান্ট মানে বড় জায়গাকে কভার করবে, সেটা হচ্ছে লং শান্ট। যেমন আমরা পরের ম্যাথটাই দেখতেছি, এটা হচ্ছে শর্ট শান্টের জন্য। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডে কিন্তু শর্ট শান্ট। তাহলে যে যেভাবে বললাম মনে রাখি যেভাবে, তাহলে সেভাবে করে ফেলি। তাহলে এটা হচ্ছে সিরিজ, এই হচ্ছে সে আমাদের আর্মেচার। তাহলে এখানে থাকবে শান্ট, কিন্তু যেহেতু শর্ট বলতেছি, শর্ট জায়গা জুড়ে থাকবে, তাহলে এই যে আমি ছোট্ট জায়গা জুড়ে নিলাম, আর লং হলে পুরোটা জুড়ে থাকতো। এই হয়ে গেল আমাদের শর্ট শান্ট। কি কি দেওয়া আছে? ডেলিভার্স এ লোড কারেন্ট অফ 30 অ্যাম্পিয়ার, এটা যাবে শান্ট কারেন্ট। আর এ কত, এগুলো যে দেখি, আর্মেচার 0.05, সিরিজ ফিল্ড 0.3 ওহম, শান্ট 200 ওহম, আর টার্মিনাল ভোল্টেজ কত, 220 ভোল্ট। ওকে, এবার দেখেন একটু চেঞ্জ, কেমন চেঞ্জ? আগের বার বারবার এই দুই মাথার ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজের সমান হয়ে যাচ্ছিল, এখন কিন্তু আর তা না, কারণ এই যে এখানে আবার এই চলে আসছে। তাহলে আমরা এখন এই দুই মাথার ভোল্টেজটা একটু খেয়াল করি, কারণ শান্ট কারেন্ট তো সেটা দিয়ে বের করতে হবে যে এই দুই মাথার ভোল্টেজ। তাহলে এই দুই মাথার ভোল্টেজটা কত? এই ভোল্টেজ যোগ এই ড্রপ করলে কিন্তু এই দুই মাথার ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? মানে আমরা যদি এখানে ধরেন নাম দিলাম ভি শান্ট, কথার কথা,
তাহলে ভি শান্ট কত হবে? আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে 220 যোগ 30 গুণ 0.3, এই ড্রপটা যোগ করলে কিন্তু ভি শান্ট পাওয়া যাবে। তাহলে ভি শান্ট এটা হচ্ছে 220 যোগ 30 গুণ 0.3। তাহলে আই শান্ট কত হবে? এই ভোল্টেজটা ডিভাইডেড বাই 200, মানে 229 ডিভাইডেড বাই 200, 1.145 অ্যাম্পিয়ার। বাস। তাহলে আর্মেচার কারেন্ট কত? 30-এর সাথে এত যোগ করে দিলে কত হয়? 31.145 অ্যাম্পিয়ার। প্রশ্নে কি কি চাইছে? ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ এন্ড আর্মেচার কারেন্ট। তাহলে একটা অ্যান্সার চলে আসলো, আর্মেচার কারেন্ট। আবার এখানেও দেখেন বলতেছে 1 ভোল্ট পার ব্রাশ ড্রপ। ব্রাশের ড্রপ কিন্তু ভেতরে এসে হচ্ছে, সো শান্ট ভোল্টেজ বের করার জন্য আমাদের ব্রাশ ড্রপ না আনলেও চলতেছে। এবার একটু খেয়াল করে দেখেন, ইনডিউস ভোল্টেজ মানে এখানে যেটা জেনারেট হচ্ছে সেইটা কত হবে? আমরা চাইলে ভাগ ভাগও করে ফেলতে পারি, আবার একদম শুরু থেকেও শুরু করতে পারি, টোটালি আপনার ইচ্ছা যে আপনি কিভাবে করতে চান। ভাগ ভাগ বলতে, এই দুই মাথার ভোল্টেজ তো আমরা পেয়েই গেছি কত, ভি শান্ট। তাহলে ইজি অ্যাকচুয়ালি কত হবে? ভি শান্টের সাথে আর্মেচারের ড্রপ আর ব্রাশের ড্রপ, এই দুইটা যোগ করলেই পাওয়া যাবে ইজি। অথবা যদি মনে হয় যেহেতু আমরা বারবার বাইরের থেকে করতেছি, এবারও বাইরের থেকে হিসাব করব, তাও করতে পারেন। তার মানে কত? ভিটি প্লাস, এখান থেকে শুরু করতেছি, যত ড্রপ আছে এই ইয়ের সব ড্রপ যোগ করব। ভিটি প্লাস এই ড্রপ যোগ আর্মেচারের ড্রপ, আই এ পাইছি পাইছি কত, 1 এত 0.5, প্লাস ব্রাশের ড্রপ, এই শেষ। যতগুলো ড্রপ আছে সব তার সাথে ভিটি যোগ করে দিলেই পাওয়া যাবে ইজি। এটা কি বুঝতে পারছেন? 0.05 হবে। আচ্ছা, 0.05 না। তার মানে মোটামুটি আমরা কেভিএলটা যদি ভালো বুঝি, ডিসি জেনারেটর অথবা মোটর, এটা খুব সহজেই করতে পারবো সার্কিটের ম্যাথ করে। তাহলে ভিটি হচ্ছে 220 যোগ, আর কেন এই ভিতরেরটা বললাম, কারণ দেখেন এই যে এই যোগটুকু তো অলরেডি আমরা করেই ফেলছি, তাহলে এটা ডাবল না করলেও চলতেছে, একবারে 229-এর সাথে বাকিটুকু যোগ করে দিলেই চলতো। এটা আপনার ইচ্ছা যে আপনি কিভাবে করবেন বা আপনার জন্য কোনটা সুবিধাজনক মনে হয়। 31.145 ইন্টু 0.05, তাহলে 232.557 আসতেছে, আমরা 5-6 লিখে দিতে পারি। এক মিনিট। তাহলে 232.56 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, তো সেটা কিন্তু খেয়াল রেখে ক্যালকুলেশন করতে হবে।
আচ্ছা, এখানে কি বলতেছে, ইন এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, তাহলে এটা হচ্ছে লং শান্ট, দ্য টার্মিনাল ভোল্টেজ এত, হোয়েন দ্য জেনারেটর ডেলিভার্স এত, তার মানে এটা লোড কারেন্ট, ডিটারমাইন ইনডিউস ভোল্টেজ, আই থিঙ্ক এটা পারা উচিত, টোটাল পাওয়ার জেনারেটেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দিস পাওয়ার। ওকে, যেহেতু পাওয়ারের বিষয় আসছে আমরা ম্যাথটা করি। তাহলে লং শান্ট মানে বড় জায়গা জুড়ে থাকবে, তাহলে শান্টটা এই পুরো অঞ্চল জুড়ে থাকবে। এটা কত ভোল্টেজ? 230 ভোল্টেজ। সিরিজ ফিল্ড কত? গিভেন দা শান্ট ফিল্ড 92 ওহম, সিরিজ ফিল্ড 0.015। আচ্ছা, এইখানে মনে হচ্ছে আরেকটু জিনিস বলে দিছে, খেয়াল করেন। শান্ট ফিল্ড লিখলাম, সিরিজ ফিল্ড লিখলাম, ডাইভার্টর, এই ডাইভার্টরটা নর্মালি সিরিজ ফিল্ডের সাথে প্যারালালি কানেক্ট করা থাকে। এটা হচ্ছে স্পিড বা এসবের জন্য ই করা থাকে, এটা একটু খেয়াল রাখবেন। সিরিজ ফিল্ডের সাথে প্যারালালি কানেক্ট করা থাকে যাতে সিরিজ ফিল্ডের ভিতরের কারেন্টটা কম বেশি করা যায়। কারণ আমরা কি জানি, ফিল্ডের কাজই তো ফ্লাক্স তৈরি করা। কিভাবে তৈরি করবে? ওর ভিতরে কারেন্ট যাবে। এখন আমি চাইলে, মানে আমার প্রয়োজনে আমি চাইলে কি ফ্লাক্স কম বেশি করতে চাইতে পারি। কিভাবে করব? কারেন্ট কম বেশি করে। তার একটা উপায় হচ্ছে ডাইভার্টার ইউজ করা। তো স্বাভাবিক কথা, ডাইভার্টার যদি ইউজ করি তাহলে আমার এর ভেতরে কারেন্ট একটু কম বেশি, মানে কম বেশি তো হবে না, কম হবে অবশ্যই, যেহেতু প্যারালালি কানেক্ট করে দিচ্ছি, দুইটা পাথ পাবে, কারেন্ট কিন্তু ভাগ হয়ে যাবে। তো যাই হোক, উদ্দেশ্য আমরা অত ডিপ না দেখলেও চলতেছে। আপাতত ডাইভার্টার আছে, এর সাথে প্যারালালি কানেক্ট করে দিলেই চলতেছে। কতটুকু মানে, আচ্ছা, আমি কি ঠিক লিখছি নাকি দেখি। প্রথমটা শান্ট ফিল্ড 92 ওহম, তারপরেরটা সিরিজ ফিল্ড 0.015, তারপরেরটা ডাইভার্টার 0.03, ঠিক আছে, তারপরেরটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স 0.032। আচ্ছা, কোন কোন রাইটার এই রেজিস্ট্যান্সটাকে বাইরে বের করে দেখাইতে পারে, এটা টোটালি আপনার ইচ্ছা, আপনি চাইলে বাইরে বের করে দেখাইতে পারেন, আবার থেরে যাতে এখানে পাশে দেখায় ভিতরে দেখায়, যে কোনো একটা জায়গায় দেখালে চলবে, কোনো সমস্যা নাই। এখানে যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের এইচি। এটা আপনার নিজের বোঝার জন্য, আলাদা তেমন কোনো জরুরি কিছু না। এখন দেখেন এই শান্টের দুই মাথা কত ভোল্টেজ পাচ্ছে? 230 ভোল্টেজ পাচ্ছে। তাহলে এখন শান্ট কারেন্ট বের করার সুবিধা। জেনারেটরের ক্ষেত্রে সব সময় এরকমই থাকবে। আচ্ছা, আমি একবার যেহেতু কারেন্ট বলে দিছে, অত আর আমি নাম টাম দিচ্ছি না, মানই বসাই দিই, কত অ্যাম্পিয়ার? হোয়েন এ জেনারেটর ডেলিভার্স 150 অ্যাম্পিয়ার। ওকে, এইটা হচ্ছে আর্মেচার কারেন্ট। আবার ডাইভার্টরের সামনে ওইটাও আর্মেচার কারেন্ট, জায়গা নাই বলে আমি লিখলাম না, একবার এখানে দেখাই দেন। প্রশ্ন কি চাইছে? আচ্ছা, ইনডিউস ভোল্টেজ কত বা ইনডিউস ইএমএফ কত সেটা বের করতে হবে। তাহলে শান্ট কারেন্টটা বের করে ফেলি আমরা। শান্ট কারেন্ট কত? 230 বাই 92। তাহলে এটা আসতেছে 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার। আর হচ্ছে আর্মেচার কারেন্ট তাহলে কত হচ্ছে? আমি দেখেন একবারে কারেন্ট নিচ্ছি কিন্তু, এ প্যারালাল থাক, এতে কিছু যায় আসে না আমাদের। সিরিজ ফিল্ড কারেন্ট কত আমি সেটা তো জানি না। আর যেহেতু আমাদের আলাদা আলাদা বের করার প্রয়োজন নাই, কোশ্চেনে কিন্তু বলে নাই, ফলে এই দুইটাকে আমরা একটা কল্পনা করব। কল্পনা করব বলতে প্যারালাল করে নেব, সমস্যা নাই ক্যালকুলেশন করার সময়। বাট আপাতত তো এই লাইনে একটাই কারেন্ট, সেটা হচ্ছে আইএ। সেটা কত? এই যে এইটা যোগ এইটা, মানে 152.5।
ওকে, ইনডিউস ইএমএফ। তাহলে ইজিটা এবার ইজিলি বের করে ফেলি। ইজি কত? এই ভোল্টেজ যোগ এইখানকার ড্রপ, যোগ এইখানকার ড্রপ, যোগ ব্রাশের ড্রপ যদি থাকে। এখানে ব্রাশের ড্রপ নিয়ে কিছু বলে নাই, সো ব্রাশকে আমরা আপাতত ইগনোর করতেছি। তাহলে ইজি সমান হচ্ছে 230 যোগ এইখানকার ড্রপ, তাহলে এই ড্রপটা কত হবে? আই এ ইন্টু 0.3 প্যারালাল এত প্লাস, আচ্ছা যেহেতু এই ড্রপটাও আই এর উপরই ডিপেন্ড করতেছে, আমরা একবারে করে দিতে পারি, বারবার আর লেখার দরকার নাই। ব্যাস, এই কিন্তু আমাদের অ্যান্সার। এত এর ড্রপ, এর ড্রপ, ওকে। 230 যোগ 152.5 ইন্টু 0.03 ইন্টু 0.015 ডিভাইডেড বাই 0.03 যোগ 0.015 যোগ 0.032, এটা 236.405। নর্মালি স্পিডের ম্যাথ ট্যাথ গুলো মোটরের জন্য বেশি আসে, জেনারেটরের ক্ষেত্রে স্পিড রিলেটেড ম্যাথ একটু কম আসবে, খুব একটা আসার মতো চান্স নাই। এবং এর যাতে জেনারেটর মোটরে হিউজ ম্যাথ আছে, এত ম্যাথ করা লাগবে না। আমি যেগুলো আমি নর্মালি আসার মতো ম্যাথই বাছাই করে করে আপনাদের করাচ্ছি, এক্স্যাক্টলি এই ম্যাথগুলো করবেন। আর হুবহু এই রিলেটেড আশপাশে যে ম্যাথগুলো থাকবে এগুলা করবেন, প্লাস বিগত সালে যে টুকটাক আসছে এগুলো, যদিও এগুলো থেকে আসার চান্স খুব কম। যদি বইগুলো অ্যানালাইসিস করেন দেখতে পাবেন যে বিগত সাল আসছে, কিন্তু এগুলো অনেক বছর আগে। রিসেন্ট গুলাতে দেখবেন যে খুব কম কম ম্যাথ, আর আসলেও ওই যে হুবহু শান্ট টান্ট এগুলো থেকে দেখবেন যে হুবহু ম্যাথ চলে আসছে। তাই এইগুলো সবার আগে করতে হবে, তারপরে অন্য কিছু। আচ্ছা, ইনডিউস ভোল্টেজের কাজ আমাদের শেষ। টোটাল পাওয়ার জেনারেটেড। আচ্ছা, পাওয়ার ফ্লোটা আমরা আরো ডিটেলস করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আজকে যতটুকু দরকার ততটুকু আমরা ছোট ছোট বলি, কারণ এফিসিয়েন্সিটা টোটালি আলাদা ক্লাসে আমরা ক্যালকুলেশন করব। এফিসিয়েন্সি যেহেতু স্টেজ আছে ওইগুলো আমি দেখায়, আমি হচ্ছে ওইগুলা ম্যাথ দেখা দিলে বুঝতে পারবেন যে কি কি টাইপ আসার মতো। দেখেন এটা জেনারেটর, আমি বলতেছি এ হচ্ছে ফাইনাল আউটপুট। দেখেই বুঝতে পারতেছি ভোল্টেজের সাথে কারেন্ট গুণ করলে ফাইনাল আউটপুট পাওয়া যায়। জেনারেটরের আউটপুট কি ইলেকট্রিক্যাল না? দেখেই বোঝা যাচ্ছে ভোল্টেজের সাথে কারেন্ট গুণ করা যাবে। এখন বলেন তো এই সার্কিটে ইনপুট ভোল্টেজ, ইনপুট পাওয়ারটা কোথায়? বেশ শ্যাফট না মেকানিক্যাল? হ্যাঁ, এই সার্কিটে আছে সেটা। না। এই সার্কিটে খুঁজে আমরা পাবো না যে ইনপুট পাওয়ার কোনটা, কিন্তু ইনডিউস পাওয়ারটা আমরা পাবো, যেটাকে আমরা এতদিন ওই যে কনভার্টেড পাওয়ার, কনভার্টেড পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি বলে আসতেছিলাম। সব জিনিস কিন্তু ঘুরে ফিরে একই রকম। ওইখানে কি শিখছিলাম? ই এ ইন্টু আই এ, অথবা ইবি ইন্টু আই এ। এখানে ওই জিনিসটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে ইজি ইন্টু আই এ। পাওয়ার সমান কি? পি সমান ভি ইন্টু আই। এখানে তো আর কস ফাইয়ের ঝামেলা নাই, এটা একটা সুবিধা যেহেতু ডিসি। তাহলে ইজি ইন্টু আই এ, এটা হচ্ছে ইনডিউস পাওয়ার। এই পাওয়ারের সাথে এইটুকুই কিন্তু শেষ। খেয়াল করে দেখেন এই সার্কিটে আমি যদি পেছাইতে থাকি, এখান থেকে যদি পেছনের দিকে যাইতে থাকি অতীতে, আমি এখানে এসে কিন্তু শেষ। এর আর অতীত নাই এই সার্কিটে, এখান থেকেই আমার উৎপত্তি শুরু। তাহলে এর পেছনে যাওয়ার মানে হচ্ছে ওই মেকানিক্যালি যে লস টস হয়েছে সেটা, দেন সেটা টপকাইলে আমি ফাইনাল ইনপুট পাওয়ারটা পাবো।
তাহলে এইটাকে আমরা বলছি ইনডিউসড পাওয়ার, যেটা কিন্তু কোশ্চেনে চাইছে যে টোটাল পাওয়ার জেনারেটেড অথবা ইনডিউস যাই বলি, সেটা কত তাইলে, ইজি ইন্টু আই। যদি ইনপুট পাওয়ার বের করতে বলে এই সার্কিটে বের করা পসিবল না, আর যদি এই সার্কিটেও বের করতে বলে তাহলে আমরা এটাকে ইনপুট পাওয়ার বলবো, কোন শর্তে, যে মেকানিক্যাল পাওয়ার জিরো ধরে। আদারওয়াইজ মেকানিক্যাল পাওয়ার দেওয়া থাকলে আমরা এই পাওয়ারটার সাথে মেকানিক্যাল পাওয়ার যোগ করলে দেখা যাবে যে ফাইনালি ইনপুট পাওয়ার পাওয়া যাবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা পাইলাম জেনারেটেড পাওয়ার কত, তাহলে ইজি ইন্টু আই। সব তো আমার জানা, ইজি কেবল বের করলাম, আই এও আমরা জানি। পাওয়ার ফ্যাক্টরের ঝামেলা নাই, এই দুইটা গুণ করে দিলে ওকে। তাহলে যেটা বের হলো এর সাথে গুণ করে দিব 152.5। আচ্ছা, যেহেতু ডিস্ট্রিবিউশন করতে বলতেছে, তো পাওয়ারের তো একটা কনভেনশন আছে, যে যতটুকু জেনারেট হবে ততটুকুই ডিস্ট্রিবিউট হবে। দুইটা তো সমান করা লাগবে। এই জন্য আমি টোটাল ডিজিটটাই তুলতেছি, যাতে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ মিলাই দেখতে পারি যে না ঠিকই আছে। আপনারা চাইলে পরীক্ষার হলে অল্প ডিজিট তুললেও কোনো সমস্যা নাই, কারণ ওইখানে ডান পক্ষ বাম পক্ষ একদম 100% মিলাইতে হবে এরকম না। দশমিকের পরে একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই। তো এখন যেহেতু টাইম আছে আমি সবই দেখাচ্ছি। 36,051,7625। তার মানে এই পাওয়ারটা নিশ্চয় ইকুয়ালি মানে ইকুয়ালি বলাটা ঠিক না, মানে প্রত্যেকের ভিতরেই ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এবং সেই পাওয়ার গুলা যোগ করলে এটা সমান হবে। পাওয়ার তার ধরে রাখার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন, জেনারেট হচ্ছে এত, কোশ্চেনে বলতেছে ডিস্ট্রিবিউশন অফ দিস পাওয়ার, মানে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে। এখন আমি এখানে তাকাইলে বুঝতে পারবো কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে যে পাওয়ারটা উৎপন্ন হচ্ছে, এ কিছুটা কপার লস হিসাবে করে দিচ্ছে, এরা কিছুটা কপার লস বানাই দিচ্ছে, এরা কিছুটা কপার লস বানাই দিচ্ছে, বাকিটা আউটপুটে পাচ্ছি। তো সবগুলা পাওয়ার আলাদা বের করলেই তো আমাদের কাজ শেষ। তো সেইটাই আমাকে ডিস্ট্রিবিউশন আকারে দেখাইতে হবে, যে কোথায় কোথায় হচ্ছে। তাহলে আমরা কি কি বের করতে পারি, একটা হচ্ছে আর্মেচার কপার লস, কত, আই স্কোয়ার আর এ, আই এই যে এত, 152.5 স্কোয়ার ইন্টু 0.032, 744.2। তারপরে সিরিজ ফিল্ড কপার লস, আমি আর অত লিখতেছি না, একবারে করে দিলাম। আই স্কোয়ার তো সবার জন্য সেম। এখানে তো আবার একটা ঝামেলা বেঁধে গেছে, কারণ সিরিজ ফিল্ডে তো আর এই কারেন্টটা যাচ্ছে না। দুইটা মিলে একটা করতে হবে না? দুইটা সিরিজ মিলে একটা ফিলার। করা যায়, যেহেতু ডিস্ট্রিবিউশনের কথা বলতেছে, আপনি আলাদা আলাদা দেখাই দিয়ে, আমার মতে আলাদা আলাদা দেখা দেওয়াটাই ভালো। অবশ্যই একসাথে দেখালেও কোনো সমস্যা নাই, যে হচ্ছে সিরিজ ফিল্ড এন্ড ডাইভার্টর কপার লস। আচ্ছা, আমি একসাথে দেখাই দিই, বাট এটা আপনাদের কাজ থাকবে আলাদা আলাদা করা। একটু ডিসির সিডিআর অ্যাপ্লাই করবেন, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবেন, করে এটা করবেন। ওকে, আমি তাহলে একবারে করে দিলাম। 015 0.03। আপনারা আলাদা আলাদা করে দেখবেন যে কত কত আসে।
আচ্ছা, 232.5625। তারপর আচ্ছা, এইখানে দেখবেন শান্ট কপার লস। শান্ট কপার লস কত? এটা সহজ, এই আই স্কোয়ার করার চাইতে সবচেয়ে ভালো এই দুই মাথার ভোল্টেজ জানি, এর ভিতরে কারেন্ট জানি। এই 2.5 কে 230 দ্বারা গুণ করে দিলেই কাজ শেষ। সবচেয়ে সহজ। 230 গুণ হচ্ছে 2.5, 575। আর কিছু আছে? আউটপুট পাওয়ার কত? 230 গুণ 150 না? 34,500। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার একটু আমরা টেস্ট করে দেখি এই মাথায় কি অবস্থা। 34,500 যোগ 575 যোগ 232.5625 যোগ 744.2, এই যে 36,051,725। ঠিক আছে, এটা দেখাই দিলেই হবে। যদিও এত। আচ্ছা ভাই, বলো। পরীক্ষার হলে তো এটা করলেও তো হইবে, তাই না? কোনটা? এভাবে প্রত্যেকটা কারণ, আর যদি আর্মেচার কপার লস, সিরিজ কপার লস যদি আমরা যদি একটু যোগ করে, এটাই আর্মেচারে উৎপাদিত পাওয়ার না, যেটা আগে প্রথম বের করলেন। আচ্ছা, উল্টা করবে, হ্যাঁ, এই ইচ্ছা। এখন ধরেন কথার কথা, জেনারেটেড পাওয়ারটা, হ্যাঁ। এখন ধরেন কথার কথা, 3 নাম্বার কোশ্চেনটা আসলোই না, 2 নাম্বার কোশ্চেনটা আসছে, তাইলে কি আমি এরকম করব? না। তাহলে আমি একবারে করে দেবো, কথা বুঝতে পারছেন? হ্যাঁ। না, আমার তো সহজ ওয়েতে যাইতে হবে। তবে এত বেশি কোশ্চেন আসা পসিবল না, এটা আমরা জাস্ট শেখার জন্য যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। কারণ এতগুলো অ্যান্সার করার মতো টাইম আমাদের আসলে থাকবে না। কিন্তু এগুলো শিখলে, প্রত্যেকটা পয়েন্ট শিখলাম, হয়তো এগুলোর কোনো একটা পয়েন্ট আমাকে বের করতে দিল, তখন ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমি জানি যে কোনটা কিভাবে কি বের করতে হয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে কি বলতেছে? এ সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, তার মানে এখানে আমাদের হচ্ছে আর সেলফ এক্সাইটেড নাই, আলাদা এক্সাইটেশন দেয়া হয়। সেটারও সার্কিট আমরা দেখছি। ওয়েন রানিং এট এত, তার মানে এখানে একটু স্পিডের বিষয়টি সে আছে। সাপ্লাইড 200 অ্যাম্পিয়ার এট এত ভোল্টেজ, এই এট এত মানে এটা হচ্ছে ফাইনাল টার্মিনাল ভোল্টেজ। হোয়াট উইল বি দ্য লোড কারেন্ট ওয়েন দ্য স্পিড ড্রপস টু এত ইফ আইএফ ইজ আনচেঞ্জড গিভেন। ওকে, সুন্দর, এখানে মোটামুটি সবগুলো দেওয়া আছে। আমরা কিন্তু এই রিলেশনটা এর আগে দেখছি অলরেডি ফার্স্ট ক্লাসে। তারপর আমি দেখাচ্ছি, সমস্যা নেই, যে আমাদের সেপারেটলি এক্সাইটেড মানে হচ্ছে এক্সাইটেশনটা বাইরে থেকে আলাদা দেয়া হয়। ধরেন এইখানে আমাদের একটা এক্সট্রা সোর্স আছে, এটা দিলেও চলে। এই হচ্ছে আমাদের এক্সাইটেশন, আমরা এখানে দিচ্ছি। আর এইখানে আমাদের আর্মেচারটা আছে। দুইটা আলাদা আলাদা সার্কিট, এর জন্য নাম হচ্ছে সেপারেট, সেপারেটলি এক্সাইটেড জেনারেটর। আর আগেরটা কিন্তু সেলফ এক্সাইটেড ছিল, কারণ শান্ট এর সাথে প্যারালালি ছিল। আর এখন কিন্তু প্যারালালি না। কি কি? কত ভোল্টেজ টার্মিনালে পাচ্ছে? 125 ভোল্টেজ, মানে যে এখানে ভোল্টেজ পাচ্ছে 125 ভোল্টেজ।
লোড কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার। আরমেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.04 ওহম। ব্রাশ ড্রপ হচ্ছে 2 ভোল্টেজ। তাহলে ইজিটা বের করে ফেলি আমরা। ইজি কত? সিচুয়েশন দুইটা আসতে পারে, এই জন্য আমরা ইজিটাকে ইজি 1 ইজি 2 লিখে রাখতে পারি। ইজি 1 হচ্ছে 125 প্লাস এই ড্রপটা। তাহলে 133 ভোল্ট। এবার দেখেন কোশ্চেন কি বলতেছে। এই যে ঘটনাটা ঘটতেছিল, আচ্ছা ভাই, ব্রাশ ড্রপ দেওয়া ছিল না এখানে 2 ভোল্টের? ব্রাশ ড্রপ দেওয়া ছিল 2 ভোল্টেজ, তাহলে 135 ভোল্ট। তাহলে এখানে প্রথমটা ঘটতেছিল 1000 আরপিএম এ, পরেরটা ঘটতেছে 800 আরপিএম। তাহলে আরপিএম এর কনসেপ্টটা একটু দেখি। ইজির সূত্রটা কি ছিল? মেন সূত্র ওই যে ক্যালকুলেশন করে দেখাইছিলাম, P φ Z N/60A, মূল সূত্র। একটা জেনারেটরের জন্য পোল ফিক্সড, জেড ফিক্সড, স্পিডটা আমাদের একটা ইস্যু, ফাই আমাদের একটা ইস্যু, আর কোনো ইস্যু না, এই দুইটা ইস্যু। তার মানে ইজির মান আমরা যদি কন্ট্রোল করতে চাই, দুই ভাবে কন্ট্রোল করতে পারি। একটা ফ্লাক্সের মাধ্যমে, একটা স্পিডের মাধ্যমে। ফ্লাক্স কই পাবো? ফ্লাক্স ফিল্ড কারেন্টের মাধ্যমে আমরা ফ্লাক্স পাবো। তার মানে ফাই, এটা অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি, মানে ইনডিরেক্টলি না, ডিরেক্টলি কার উপর ডিপেন্ড করতেছে? আই এফ এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে আই এফ এর যা অবস্থা হবে, ফাই এর তাই অবস্থা হবে। এবার দেখি আই এফ এর কি অবস্থা। ইফ আই এফ ইজ আনচেঞ্জ, তাহলে আই এফ যদি আনচেঞ্জড হয়, এটাও আনচেঞ্জড। আর আমরা জানি দুইটা, মানে এক কথায় আমরা যখন দুইটা সিচুয়েশন কম্পেয়ার করব, রিলেশন, তখন কনস্ট্যান্ট গুলা বাদ যাবে, শুধুমাত্র ভ্যারিয়েবল গুলা থাকবে। তাহলে ফাইও তো এখানে কনস্ট্যান্ট। তার মানে দেখেন তো এই ইকুয়েশনে ইজিটা এন এর সাথে ডিরেক্ট রিলেটিভ না, মানে ডিরেক্ট রিলেশন না এর। এই যে সমানুপাতিক, দুইজন একই সাইডে আছে, উপরে নিচে 1। এন যদি নিচে থাকতো তাহলে ব্যস্তানুপাতিক বলতাম, উপরে আছে বলে সমানুপাতিক। কারণ আমরা এইটা থেকে এই ইকুয়েশন লিখতে পারি। এই টাইপের জিনিস আমরা এর আগে অনেক করে আসছি। সেটা হচ্ছে ইজি 2 ডিভাইডেড বাই ইজি 1 সমান, এর সাথে সমানুপাতিক মানে N2 উপরে যাবে, N1 নিচে আসবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা যদি উল্টে লিখি তাহলে সমস্যা? ইজি অন উপরে এন অন। কোনো সমস্যা নাই। এখন প্রবলেম হচ্ছে, আমি বলেন তো এই ইকুয়েশন থেকে কার মান বের করতে চাই? ইজি 2। এখন ইজি 2 মান যদি বের করতে চাই, ওকে যদি নিচে রাখি, ওকে আমাকে আবার উল্টানো লাগবে না? হ্যাঁ। ডাবল উল্টানোর দরকার আছে। এজন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? যার মানটা বের করব তাকে উপরে এবং লেফট সাইডে রাখবো। মানে এটা এমন না যে এটা করতেই হবে, আমরা ইজি 1 বা ইজি 2 লিখলেও কোনো সমস্যা ছিল না। বাট এটা সবচেয়ে সহজ উপায় আপনার অ্যান্সার বের করে দেবে। যেমন দেখেন এইখানে করলাম, ডিরেক্ট এটা সমান এটা এর সাথে গুণ হয়ে যাবে, মানে আমি দেখতে পাচ্ছি এটা এই পাশে যায় গুণ হবে। কিন্তু এটা যদি উল্টা আকারে দিতাম, ওইটা কল্পনা করা লাগতো আমার মাথায়, যে এটা উল্টাচ্ছে মানে এই পাশটা উল্টাবে, এই পাশটা উল্টাবে, এটা আবার ওই পাশে গিয়ে গুণ হবে। বাট এখানে এত কল্পনা টল্পনার আমার কোনো দরকার নাই। ইজি 2 সমান এটা, এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, শেষ, চোখে দেখতে পাচ্ছি আমি। কথা বুঝতে পারছেন? এছাড়া আর কোনো হ্যাঁ অন্য ভাই। উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। বাকিটা আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নাই। N2 মানে পরের অবস্থার স্পিড।
পরের অবস্থার স্পিড 800, আগের অবস্থার স্পিড 1000, তাহলে দুইটা ভাগ করব। 800/1000, এর সাথে গুণ করে দেব কত, এই যে দেখতেই পাচ্ছি Eg1 এই পাশে যায় গুণ হয়ে যাবে, মানে 135 গুণ করে দেব, 108 ভোল্টেজ। এখন আপনি বলেন তো, এখানে যদি 125 ভোল্টেজ পাই, এইখানে 135 ভোল্টেজ উৎপন্ন হওয়ার জন্য ওইখানে 135-এর পরিবর্তে যদি 108 ভোল্টেজ উৎপন্ন হয়, আমি কি এখানে আর 125 ভোল্টেজ পাবো? না ভাই। চেঞ্জ হয়ে যাবে, কত হবে জানি না, বাট চেঞ্জ তো হবে। তাহলে এখন আমি এইটাও তো থাকবে না, কারণ টোটাল সার্কিটই চেঞ্জ হয়ে গেছে, বাট ফরম্যাট সেম থাকবে। আমরা এখান থেকে ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, Eg2 এর জন্য Eg2 সমান VT2 প্লাস IA2, তাই তো? এই ভোল্টেজ যোগ এই ড্রপ 0.04। IA2 বের করা লাগবে, VT2 তো আমরা জানি না, এটাও আমরা জানি না। এখন দেখি কোনো ক্লু দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে মানে আরেকটা জিনিস আমরা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে ব্রাশের ড্রপ আছে না 2 ভোল্টেজ, Eg2 হচ্ছে 108, একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে আমরা এই লোড, এটা তো একটা স্পেসিফিক লোড, তাই না? এটা একটা ইম্পিডেন্স বলি, রেজিস্ট্যান্স বলি, যাই হোক একটা আছে, সেটা তো ফিক্সড। যতই আমার মানটা চেঞ্জ হোক না কেন, এই মানটা তো ফিক্সড। এটা চাইলে কিন্তু আমরা বের করে রাখতে পারি, পরের বারও একই জিনিস আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে আর সমান V/I, অথবা এটার নাম RL দিয়ে দিলাম। কত আসতেছে? 0.625। তাইলে এই যে VT2, এটা সমান কত লেখা যায়? I × RL। তো RL তো ফিক্সড, আইটা চেঞ্জ হয়ে হয়ে গেছে IA2, তাহলে VT2 এটা কত লেখা যাবে?
IA2 ইন্টু RL 0.625। এখান থেকে ক্যালকুলেটরে করে দিলে আমাদের একবার অ্যান্সার চলে আসতেছে। কত? 106 ডিভাইডেড বাই দুজনের যোগফল, এই যে এটার আর এটার যোগফল। 159.4। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই ভাই। Okay. এটা কি বলতেছে, এ 4 পোল ডিসি জেনারেটর রান সাইট এত, আচ্ছা এখানে স্পিডের বিষয়টি আস্তে আস্তে আসতেছে, অ্যান্ড জেনারেটেড অ্যান ইএমএফ অফ এত। এটা এই যে খেয়াল করেন, বলছিলাম কি জেনারেটেডটা ডিরেক্ট বললে তখন এটা বলে দিছে, তার মানে এটা কিন্তু আর ভিটি নাই, জেনারেটেড ভোল্টেজ। ইজি। দা আর্মেচার ইজ ওয়েভ উন্ড, এগুলার কিন্তু থিওরিতে বলা হয়েছে যে ওয়েভ উন্ড আর ল্যাপ উন্ডের পার্থক্য কি। ওয়েভ উন্ড থাকলে হচ্ছে প্যারালাল পাথ থাকে দুইটা ফিক্সড, আর ল্যাপ উন্ড থাকলে প্যারালাল পাথ থাকে পোলের সমান। যতগুলো পোল ততগুলো প্যারালাল পাথ। ওয়েভ উন্ডে যতগুলোই থাক না কেন পোল, ফিক্সড দুইটা প্যারালাল পাথ থাকবে আর্মেচারের। 792টা কন্ডাক্টরস। ইফ দ্য টোটাল ফ্লাক্স ফ্রম ইচ পোল ইজ এত, হোয়াট ইজ দ্য লিকেজ কোএফিসিয়েন্ট। এটা একটু বলে, এটা হয়তো আগের ক্লাসে বলা হয় নাই। লিকেজ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে এই যে টোটাল যে ফ্লাক্স আমাদের দেওয়া আছে ইচ পোলের জন্য, এটা তো দেওয়া আছে ফিক্সড যে টোটাল ফ্লাক্স কত। আর একটা ফ্লাক্স আমরা কি ক্যালকুলেশন করে বের করতে পারবো না? তাহলে লিকেজ কোএফিসিয়েন্ট মানে হচ্ছে টোটাল ফ্লাক্স পার পোল ডিভাইডেড বাই ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। ওয়ার্কিং মানে যেটা ক্যালকুলেশন করে আমরা পাবো, জেনারেটরটা অ্যাকচুয়ালি যেই ফ্লাক্সে ওয়ার্ক করতেছে সেটা হচ্ছে ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। আর টোটাল কত দেওয়া আছে এত, তার এই দুইজনের অনুপাতকেই বলতেছে হচ্ছে লিকেজ কোএফিসিয়েন্ট। তাহলে আমরা সূত্রটা এর একটু আগেই লিখলাম, সেটা কত? ইজি সমান P φ ZN/60A। এই ফাইটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লাক্স পার পোল। তাহলে এইটা বের করতে হবে। তাহলে ফাই সমান কত? Eg × 60। ইজি হচ্ছে 240 ভোল্টেজ, 60 তো 60। এ মানে হচ্ছে প্যারালাল পাথ আছে কয়টা, যেহেতু ওয়েভ উন্ড প্যারালাল পাথ থাকবে দুইটা। পি তে পোল কয়টা? চারটা। জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর 792টা। এন মানে কত স্পিডে চলতেছে 750। এটা আরপিএম এই থাকবে, যেহেতু 60 আমরা এই যে ভাগ করতেছি, ফলে N/60 এটা বাই ডিফল্ট আরপিএস বা রেভলিউশন পার সেকেন্ড হয়ে যায়। এক্সট্রা একে আর চেঞ্জ করা লাগবে না, এন কে আমরা আরপিএম এই লিখব। ইকুয়াল আমাদের ফ্লাক্স চলে আসবে। দেখেন এই ফ্লাক্সটা ওয়েবারে আছে, ফলে আমরা এটা ওয়েবারে আনবো, মিলিয়ে মানে আনার কোনো দরকার নাই। 240 × 60 × 120 ডিভাইডেড বাই 4 × 792 × 750, তাহলে আসতেছে 0.01212। ওকে। তাহলে লিকেজ কোএফিসিয়েন্ট যেটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা, সরি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স পার পোল বাই ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। টোটাল কত? 0.0145।
তাহলে 1.1965, 1.2 লিখে দিলেও চলতেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন, এই যে ল্যাম্পুন্ড, ল্যাম্পুন্ড মানে হচ্ছে যতগুলো প্যারালাল পাথ ততগুলো, সরি, যতগুলো পোল ততগুলো প্যারালাল পাথ, মানে এর মান হচ্ছে 4 হবে যেহেতু 4 পোল। এই ম্যাথটা কিন্তু খুব মজার, আমরা একটু দেখি। এ আমরা লিখে রাখলাম হচ্ছে 4, যেহেতু ল্যাম্পুন্ড যতগুলো পোল ততগুলো পাথ। ডিসি ডিসি শান্ট জেনারেটর হ্যাজ এ ইউজফুল ফ্লাক্স বাই পোল এত। এই ওয়ার্কিং ফ্লাক্স আর ইউজফুল ফ্লাক্স একই কথা, যেটা ফাই হিসাবে আমরা চিনতেছি। 0.07, ওকে, ভালো কথা, ও এবার ওকে। দ্য আর্মেচার উইন্ডিং কনসিস্ট অফ এতটা টার্ন ইচ এত। খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাথ আর এই ম্যাথটার ভিতরে পার্থক্য কি। আমরা যে বলতেছি যে এই হচ্ছে আমাদের একটা আর্মেচার, এই হচ্ছে একটা আর্মেচার, আর্মেচারের রেজিস্ট্যান্স আর এর ভেতরে আমরা জুম করতেছি না, আমরা জুম আউট করে ম্যাথ করতেছি। কিন্তু এই ম্যাথে আমাদের একটু জুম ইন করা লাগবে। জুম ইন কেন করতে বলতেছি? কারণ 4 পোল, 4 পোল ল্যাপুন্ড মানে প্যারালাল পাথ হচ্ছে 4টা। তার মানে আমি যদি এখানে জুম ইন করে দেখি তাহলে আমি দেখতে পাবো এর ভেতরে 4টা প্যারালাল পাথ আছে। আচ্ছা, পেঁচাই না, পেঁচাইলে আবার একটু জিনিসটা দেখতে অন্যরকম লাগবে। আমি তার হিসাবে রেখে দিই, মানে এইটা আমি জুম ইন করে দেখতেছি এই অবস্থা। কথা বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন তো, আর্মেচার কারেন্টকে আমি এইভাবে বলে থাকি আয়ে, এটা আয়ে। সেম ভাবে এটাকে বলতেছি আয়ে, এটাকে বলতেছি আয়ে। বারবার প্রত্যেকটা ম্যাথে কার রেজিস্ট্যান্স লাগে? প্রত্যেকটা ম্যাথে লাগে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স। তার মানে যতগুলোই প্যারালাল পাথ থাকুক না কেন সবাইকে মিলায়ে একটা রেজিস্ট্যান্স করা হয়, সেটাকেই বলতেছি আর্মেচার রেজিস্ট্যান্স। প্রত্যেকটা প্রশ্নে তাই দেওয়া ছিল, ওই দিয়ে ম্যাথ করছে। বাট এইখানে দেখেন ওইটা দেওয়া নাই, কি বলতেছে? 220 টার্ন ইচ অফ এত রেজিস্ট্যান্স, তার মানে টার্নের রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে একটা টার্ন এরকম গুনলাম 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 গুনলাম, এটা 220টা গুণেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 219, 220, তাহলে 220 এরকম টার্ন আছে টোটাল। প্রত্যেকটা কত রেজিস্ট্যান্স? 0.04 রেজিস্ট্যান্স। কিন্তু এইভাবে কি কারেন্ট চলতেছে? চলতেছে না। আমি দেখতেছি কি এই টার্নকে এরকম কাটি ফেলা হয়েছে। এই যে এক একটা টার্নই হচ্ছে এটা, এক একটা টার্নই হচ্ছে এটা, এক একটা টার্নই হচ্ছে এটা, এক একটা টার্নই হচ্ছে এটা। এখন আমি যদি সমান 4 ভাগে কাটি, এখন বলেন 4 ভাগে কেন কাটলাম? কারণ ল্যাপুন্ড পাথ, প্যারালাল পাথ কয়টা হবে? পোলের সমান 4টা আসতেছে, তার মানে 4টাই পাথ হবে। তাহলে 220 টোটাল প্যাচ যদি 220টা হয়, টোটাল টার্ন যদি 220টা হয়, তাহলে পার পাথে বা প্রত্যেকটা পথে কয়টা করে টার্ন হবে? 220/4, কয়টা? 55। এবার একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা টার্নের রেজিস্ট্যান্স কত? 0.004। তাহলে 55টা টার্নের রেজিস্ট্যান্স কত হবে? পঞ্চান্ন এনে 0। 0.22 রেজিস্ট্যান্স। তাহলে এর রেজিস্ট্যান্স কত? এর রেজিস্ট্যান্স কত? এর কত? 0.22। এর কত? 0.22। এরা কিসে কানেক্ট করা আছে?
দেখেন তো, এটা যদি আমি জুম ইন করি এরকম দেখতে পাবো না? তাহলে সবাইকে যদি একটা কল্পনা করি, সেটাকেই নাম দিচ্ছি আর এ, তাহলে আর এর রেজিস্ট্যান্স কত হবে? 4টা প্যারালাল। আর আমরা জানি, তো শিখে আসছিলাম ছোটবেলায়, যে ইকুয়াল রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সেই ইকুয়াল মান ডিভাইডেড বাই যতগুলো প্যারালাল থাকবে তত। 0.055 ওহম। এখন বলেন এটা বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? জি ভাই। তার মানে এর পরের থেকে ম্যাথ একদম আগে যা করছিলাম তাই। এই যে আমাদের জুম ইন করে দেখা শেষ, এরপরে আমরা জুম আউট করে ফেলবো, দিয়ে আমাদের যে ম্যাথ, মানে আর এর মান পেয়ে গেছি, মানে আমাদের আর তো জুম ইন করে লাভ নাই, জুম আউট করে ম্যাথ করলেই শেষ। ইফ দ্য আর্মেচার কারেন্ট 50 অ্যাম্পিয়ার, বের করতে বলতেছে ক্যালকুলেট দ্য টার্মিনাল ভোল্টেজ হোয়েন রানিং এট 900 আরপিএম। তার মানে টার্মিনাল ভোল্টেজ বের করা লাগবে, যেহেতু ফাইটাই হাবিজাবি সব দেওয়া আছে, আমাকে ইজিটা ওইটা দিয়ে বের করব, দেন সার্কিট। তাহলে আমরা যেহেতু এতটুকু কাজ করা শেষ, এবার আমরা একটু জুম আউট করে ফেলি। জুম আউট করলে যে সার্কিটটা আমরা দেখতে পাবো, সেটা দেখতে পাবো এরকম। এই যে আর এ হচ্ছে 0.055। এইটা বের করতে হবে যে এটা কত। আর্মেচার কারেন্ট কত? 50 অ্যাম্পিয়ার। শান্ট কারেন্ট বের করা যাচ্ছে না, তবে সমস্যা নাই। শান্টেরই, আচ্ছা এখানে কি সার্কিটের কথা বলছে? শান্ট জেনারেটর, ঠিক আছে। আচ্ছা, আর্মেচার কারেন্টই তো দেওয়া আছে, শান্ট কারেন্টের দরকার কি? শান্ট কারেন্টের আমার কোনো দরকারই নাই, কারণ এই কারেন্ট পাইলে তো ড্রপটা পাচ্ছি। আর এই ভোল্টেজটা তো আমরা সেই ইয়ের সূত্র দিয়েই বের করব। কোন সূত্র দিয়ে? ইজি দিয়ে বের করব। যেহেতু ল্যাপ কোণ, পোল সংখ্যা, প্যারালাল পাথ সংখ্যা সেম, বাকিগুলো সব দেওয়া আছে। ফাই হচ্ছে 0.07। জেড হচ্ছে ওই যে কত, 220 মনে হয়, 220। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের জেড বলতে টোটাল কন্ডাক্টরের কথা বলতেছে। আর এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে টার্নের সংখ্যা, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি। আর কন্ডাক্টর আমরা জানি হচ্ছে 2T। তার মানে আমাদের কি করতে হবে, একটু পাশে লিখি, নাহলে আবার পরে ঝামেলা করবে। জেড সমান 2T, এটা কিন্তু আমি অল্টারনেটরেই বলে আসছিলাম। তাহলে জেড সমান হবে 2 × 220। কি বলতে কয়টা টার্ন আছে সেটা। তাহলে জেড হবে হচ্ছে 440 ইন্টু এন। এন কত? 900 আরপিএম বাই 60। 462 পয়েন্ট। এটা পাইলে আর বাকিটুকু করা তো কঠিন কিছু না। তাহলে ভিটি সমান কত? এটা মাইনাস আই আর এ, এই তো ভিটি। এখান থেকে এই ডটটা বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। তাহলে 462 মাইনাস আই এ 50 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর এ 0.055 আমরা কষ্ট করে বের করলাম। তাহলে 459.25 ভোল্টেজ।
And বলেন এটা বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ প্যাচ পুচ এখানে থাকে। এবার এই ম্যাথের সাথে ভুল হইতে পারে এরকম একটা সিচুয়েশন আমি বলে আপনাদের সতর্ক করে দিই। কারণ এই যে একটা ম্যাথ দেখে থাকতেছেন, এই দিয়ে মাথার ভিতরে একটা জগা খিচুড়ি পাকে যাবে। এর আগে অলরেডি কিন্তু একটা রিসেন্ট একটা পরীক্ষাতে এরকম অনেকেই ভুল করছে। সেটা হচ্ছে পার প্যারালাল, এই কথাবার্তা সবকিছু লেখা আছে, ফোর পোল এই ল্যাপুন্ড এই সে হাবিজাবি, মনে হয় চারটা পার প্যারালাল পাথ এরকম লেখা আছে। দিয়ে প্রশ্নে আমার আর্মেচার রেজিস্ট্যান্স বলা আছে সামথিং ওহম। অনেকে কি করছে, ওই রেজিস্ট্যান্সকে, ধরেন কথার কথা 0.15, ওকে আবার ওই 4 দ্বারা ভাগ করে দিছে। কথা কি বুঝতেছেন? এই ম্যাথে যেমন দেখছে যে এটাকে ওই পার প্যারালাল পাথ দ্বারা ভাগ করতে হয়, তো ওই ম্যাথে যেহেতু আছে, ওইখানেও তো স্বাভাবিক কথা ভাগ হবে, এটা দিয়ে ভাগ করে দিছে। বাট আমাদের কিন্তু বুঝতে হবে যে ভাগটা কেন করতেছি। আচ্ছা বলেন তো, আমি যে এখানে ভাগটা করলাম, এই ভাগটা করার ফাইনাল উদ্দেশ্য কি ছিল? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা। কার রেজিস্ট্যান্স? আর্মেচার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর্মেচারের রেজিস্ট্যান্স বের করা, মানে আর এ বের করা। এখন প্রশ্নেই যদি আর এ দেওয়া থাকে, আমার কি এক্সট্রা ভাগ করার দরকার আছে? না। কথা কি বুঝতে পারছেন? এবার আপনি বলতে পারেন যে আমি ভাগ করব, হ্যাঁ আপনি তাও করতে পারেন, কিন্তু তখন খেয়াল রাখতে হবে আর্মেচার কারেন্ট কি, 4টা পাথ। তখন এই 4টা পাথের কারেন্ট যোগ করে কিন্তু আই এ হবে। এখন আপনি যদি ভাগ করে ওইটাকে আর এ মনে করেন, তাহলে তো মুশকিল। তাহলে আমরা সবসময় এটা খেয়াল রাখবো, এই যে ভাগটা যা বলতেছি এটা কখন করব, যখন ডিরেক্ট আর এ দেওয়া থাকবে না। তো প্যারালাল পাথ থাকুক না থাকুক, বলুক না বলুক, প্রত্যেকটাতে তো প্যারালাল পাথ থাকে। জেনারেটর হয় ল্যাপ উন্ড হবে নাহলে ওয়েভ উন্ড হবে, তো প্যারালাল পাথ তো প্রত্যেকটাতেই থাকবে। ওই প্রশ্নে বলে দিছিল বলে সবাই মনে করতেছে মনে হয় ওই এটা দিয়ে ভাগ করতে হবে। তো না বললেও তো, এই ম্যাথে যদি নাও বলতো, ল্যাপ উন্ড থেকে বুঝতাম 4টা প্যারালাল পাথ আছে। ওয়েভ উন্ড লেখা থাকলে 2টা প্যারালাল পাথ, তো এর আগেও তো প্রত্যেকটা ম্যাথেই ছিল। তো প্রত্যেকটা ম্যাথে কি আমরা ভাগ করছি? করি নাই। এক্সট্রা ভাবে প্যারালাল পাথ বলে দেওয়ার তো দরকার নাই। তাহলে পার্থক্য কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স ডিরেক্ট দেওয়া আছে নাকি নাই। ডাবল ভাগ করলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। আমরা প্রশ্ন পড়ে এটা খুঁজবো আগে যে আর্মেচার রেজিস্ট্যান্স আছে নাকি না। ওই প্রশ্নে ডিরেক্ট আর্মেচার রেজিস্ট্যান্স বলা ছিল, আবার প্যারালাল পাথ দেওয়া ছিল যে 4টা প্যারালাল পাথ আছে অথবা 2টা, সামথিং এরকম লেখা ছিল। অনেকে ওইটা ভাবে ভাগ করে দিছে। ভাগ করা যাবে না, এটা খেয়াল রাখবেন। সো এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট, এই ভিডিওর এই অংশটা সবাই মনোযোগ দিয়ে নোট করে রাখবেন, কারণ এখানেই কিন্তু ভুল হওয়ার চান্স থাকে এই পয়েন্টগুলোতে। আমি সেগুলাই পয়েন্ট আউট করে দিলাম। ওকে। এই ম্যাথটা বলতেছে এ সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, ওকে, এই যে কিছুক্ষণ আগে আমরা করলাম, আরপিএম সাপ্লাইজ এত এত এত, হোয়াট উইল বি দ্য কারেন্ট when the speed is dropped to এত and the field current is reduced to এত আমি চাই। আচ্ছা এই ম্যাথটা আপনারা নিজেরা করবেন, হ্যাঁ, আমি শুধু আপনাদের ধরাই দিব। খেয়াল করেন, আমি লেফট সাইডের সার্কিটটা আঁকাচ্ছি না, শুধু রাইট সাইডেরটা আঁকাচ্ছি, কারণ সেপারেটলি লেফট সাইডের একটা সার্কিট হয়, রাইট সাইডের একটা সার্কিট হয়। মনে আছে কিনা কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলাম, কত ভোল্টেজ, ডিসি জেনারেটর রানিং এত, সাপ্লাইস এত, 125 ভোল্টেজ। আচ্ছা আমি প্রথম পার্টটুকু আগে করে নিই, তারপরে ম্যাথটা বলতেছি, আপনারা কমপ্লিট করবেন। আর্মেচার রেজিস্ট্যান্স 0.04, আর 2 ভোল্ট হচ্ছে ব্রাশের ড্রপ। তাহলে ইজি 1 কত? 125 প্লাস 200 গুণ 0.04 প্লাস 2, 135 ভোল্টেজ। খেয়াল করেন, ওই যে সূত্রটা লিখছিলাম এর আগে,
P phi z n/60a। ওইখানে বলছিল না, সুন্দর করে লেখা ছিল যে আই এফ ইজ আনচেঞ্জড, ফলে ইজির মানটা শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করতেছিল। কিন্তু এখানে দেখেন ফিল্ড কারেন্ট ইজ রিডিউসড টু 80%। আচ্ছা, এইখানে আবার দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। দেখ, এই ম্যাথে অনেক কিছু শেখার আছে। ফিল্ড কারেন্ট ইজ রিডিউসড টু 80%, ল্যাঙ্গুয়েজ দুইটা। একটা হচ্ছে ফিল্ড কারেন্ট রিডিউসড 80%, একটা কথা, আর রিডিউস টু 80% আর একটা কথা। যদি লেখা থাকে রিডিউসড 80%, তার মানে 80% কমছে। থাকছে কত পার্সেন্ট? 20%। কিন্তু রিডিউস টু 80% মানে কমে 80% হওয়া। দুইটা ল্যাঙ্গুয়েজের পার্থক্য কি বুঝতে পারছেন? কি বললাম? জি ভাইয়া, ওই তাহলে এক ইন্ডাকশন মোটরও পড়ছিলেন। এক হ্যাঁ, এটা হয়তো বলছিলাম, যাই হোক আবার নতুন করে বলি। একটা হচ্ছে রিডিউসড 80% মানে 80% কমা, আর আরেকটা হচ্ছে রিডিউসড টু 80% মানে কমে 80% হওয়া। এখানে কিন্তু সেকেন্ড কেসটা ঘটতেছে। তার মানে আমরা কিন্তু 0.8 নিয়ে কাজ করব। আর এটা যদি কাজ করতাম তাহলে 80% কমতেছে মানে থাকতেছে 20%, 0.2 নিয়ে কাজ করতাম। এটা একটু খেয়াল রাখতে হবে। ল্যাঙ্গুয়েজ গুলা কিন্তু এগুলো ইয়ে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তার মানে এখন ইজিটা ফাই এর উপরও ডিপেন্ড করতেছে, এন এর উপরও ডিপেন্ড করতেছে। শুধুমাত্র এন না, ফাই এর উপরও ডিপেন্ড করতেছে। এখন যেহেতু আমরা অনুপাত করব, ফাই এর সাথে রিলেশন যা হবে আই এফ এর সাথে রিলেশন তাই হবে, কারণ ফাই এর সাথে আই এফ ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমরা আগে যে সূত্রটা লিখছিলাম, ইজি 2 ডিভাইডেড বাই ইজি 1 সমান আগের বার কত লিখছিলাম, N2/N1। এবার একটু অ্যাড করব, সেটা করব হচ্ছে IF2/IF1। যদিও অ্যাকচুয়ালি হবে φ2/φ1, কিন্তু φ2/φ1 যা কথা, IF2/IF1 তাই কথা। সাইডে আমরা নোট একটু মনে রাখতে পারি, যেহেতু φ2/φ1 সমান IF2/IF। এবার একটু দেখি কি অবস্থা। সেকেন্ড সিচুয়েশনে 1000 RPM ডিরেক্ট বসাইতে পারবো। ফার্স্ট সিচুয়েশনে 1200 RPM ডিরেক্ট বসাইতে পারবো। 1000 RPM ডিরেক্ট বসাতে পারবো, 1200 RPM ডিরেক্ট বসাতে পারবো। IF2 মানে কি? কমে 80% হয়েছে। কার 80%? আগেরটার 80%। 80% মানে কি? 0.8 IF1 ডিভাইডেড বাই IF1। আইএফ ওয়ান কাটে গেল, এটা মান পাবো। ইজি 1 গুণ করে দিলে ইজি 2 পাবো। ইজি 1 কত? ইজি 1 135, গুণ করলে ইজি 2 পাবো। দেন ওইটা দিয়ে ক্যালকুলেশন করলে যা যা চাচ্ছে, কি 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 চাচ্ছে, চাচ্ছে হচ্ছে কারেন্ট বের করো, এক্স্যাক্টলি আগের ম্যাথটার মতো। আর বের করে নেবেন এখান থেকে, ইকুয়েশনে বসাই দিলে আমাদের কাজ শেষ। And বলেন এটা বুঝতে পারছেন কিনা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে এটা কমপ্লিট করবেন। আমি পরের ম্যাথে যাচ্ছি। এটা হচ্ছে 26.19, সহজ ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটাতে আমরা দেখি কি বলতেছে। A 4 pole DC shunt generator with a shunt field resistance এত and an armature resistance 1 ohm has এত ওয়েব কানেক্টেড কন্ডাক্টরস। ওয়েব কানেক্টেড বলে দিছে, কন্ডাক্টর 378টা বলে দিছে। দ্য ফ্লাক্স পার পোল ইজ এত, ইফ এ লোড রেজিস্ট্যান্স অফ এত ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য আর্মেচার টার্মিনাল and the generator is driven at এত, calculate the power absorbed by the load.
আর্মেচার টার্মিনাল এত, এই টার্মিনালে একটা লোড কানেক্ট করা আছে। কত লোডের বিষয়ে কি বলতেছে? 10 ওহমের একটা লোড কানেক্ট করা আছে। যেহেতু শান্ট, এই হচ্ছে সে শান্ট। কত ওহমের শান্ট? 100 ওহমের শান্ট। রেজিস্ট্যান্স কত ওহম? 1 ওহম। জেনারেটর এটা আই এ, আই এল, আই এস এস। ড্রাইভেন অ্যাট 1000 আরপিএম। ওকে, তাহলে আমরা এখন ইয়ে বের করে ফেলি, ইজি বের করে ফেলি। ইজি সমান কত? P5ZN/60A। কি? জেনারেটর, ওয়েভ কানেক্টেড জেনারেটর। ওয়েভ হলে এর মান 2 হয়, পোল হচ্ছে 4টা, ফাই হচ্ছে 0.02, কন্ডাক্টর 378, স্পিড হচ্ছে, স্পিড কই, 1000 আরপিএম। 60, ওয়েভ মানে এর মান 2। তাহলে 252। কোশ্চেন কি? পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য লোড। এই লোড কতটুকু পাওয়ার পাচ্ছে? আমি আই এল যদি বের করে ফেলতে পারি, তাহলে তো আই এল স্কোয়ার 10 করে দিলে এর পাওয়ার পেয়ে যাব। অথবা যদি বলেন যে টার্মিনাল ভোল্টেজ বের করব, ভি স্কোয়ার বাই আর, অথবা ভি এর সাথে এইটা গুণ করে দেবো, যে কোনো একটা ভাবে করলেই চলতেছে। ভি আই করলেও পাওয়ার পাওয়া যায়। আবার যদি বলেন যে আই এল স্কোয়ার আর করবো, তাও পাওয়ার পাওয়া যায়, সমস্যা নাই। তাহলে আমরা ইজি পেলাম। এবার একটু ইকুয়েশন গুলাকে লিখি, কারণ এখানে আমাদের ডিরেক্ট আমরা পাবো না। ইকুয়েশন গুলো একটু কয়েক ভাবে লিখতে হবে। ইজি সমান কত লেখা যায়? ইজি সমান লেখা যায় ভিটি প্লাস এই ড্রপ, এন্ড ভিটি তো আর ডিরেক্ট নাই। তাহলে আমরা কি করতে পারি? ভিটি মানে কত? ভি সমান আই ইন্টু আর, মানে 10 IL প্লাস IA ইন্টু 1। স্বাভাবিক কথা, যত বেশি ভ্যারিয়েবল দেব আমাদের জন্য তত বেশি ঝামেলা। এখন দেখেন তো, আই এ কে কত লেখা যায়? আই এ সমান IL প্লাস আই শান্ট। আই এ সমান IL প্লাস আই শান্ট। শান্ট কে কত লেখা যায়? শান্ট কারেন্ট কত? 2 মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই 100। 2 মাথার ভোল্টেজ মানে কি? এই ভোল্টেজ ডিভাইডেড বাই 100, তো এই ভোল্টেজ কত? 10IL/100। কথা কি বুঝতেছেন? মানে আমি একটা ভ্যারিয়েবল আনতে চাচ্ছি। আবার বলি যারা বোঝেন নাই, আচ্ছা পুরোটা লিখে নি তারপর বলতেছি। ইন্টু 1। ব্রাশ ড্রপ আছে কিনা একবার একটু চেক করি। নাই, খেয়াল করো। ইজি সমান ভিটি, তো ভিটি কত? এই 2 মাথার ভোল্টেজ কত? রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, আই আর। তাহলে ভিটি মানেই হচ্ছে এইটা, IA ইন্টু আর এ তো 1। তো আই এ সমান কত লেখা যায়? IL প্লাস আই শান্ট। আই শান্ট কত? ভিটি বাই শান্টের রেজিস্ট্যান্স। তো ভিটি মানে 10IL, তাহলে 10IL বসালাম, ডিভাইড বাই শান্টের রেজিস্ট্যান্স। ইজি মানে 252। এখানে বসাই দিলেই ক্যালকুলেটর আমাকে একবারে আইএল বের করে দেখাই দিবে। 10IL করলে ভিটি পাবো, গুণ করে দিলেই পাওয়ার পেয়ে যাব। তাহলে আমি নর্মাল মোডে নিয়ে যাই, নিয়ে জাস্ট বসাই দিলেই কাজ শেষ। 252 সমান 10x প্লাস এক্স প্লাস 10x ডিভাইডেড বাই 100
এখন এক্স, এটা তো আইএল তো এক্স, অবশ্যই এটা পজিটিভ আসবে, কারণ আমরা আইএল এর যে ডিরেকশন দিছি এটা 100% সঠিক ডিরেকশন। ফলে আই এল এর মান অবশ্যই পজিটিভ আসবে। ফলে আমরা একটা পজিটিভ মান নিয়ে সমান চেপে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 22.703 বসায় দিতে পারি আমরা। ভিটি কত? ভিটি মানে 10 আইএল। 10 করলে দশমিক আরেক ঘর ওইদিকে চলে যাবে। তাহলে লোডের পাওয়ার কত? এই দুইটার গুণফল, ইন্টু 10। এটা করলে আসতেছে ভিটির মান, ইন্টু এক্স এর ভ্যালু তো আইএল এর মান অলরেডি বের হয়ে আছে। তাহলে 5154.13। বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? এই দশমিকের পরে কিন্তু সংখ্যা একটু কম বেশি নিলে এই মানটা একটু কম বেশি আসতে পারে। সমস্যা নাই, যেটা আসবে সেটাই ঠিক আছে। আচ্ছা, আজকের এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? তো যদি না থাকে তাহলে আজকে মোটামুটি এখানেই শেষ। আমরা পরবর্তী টপিক নিয়ে আগামী, মানে নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ।